পরিবারের কর্তা জ্যাক সবাইকে নিয়ে আজকে কেমে এসেছে সেখানকার ওয়াইল্ড লাইফকে এক্সপ্লোর করার জন্য, কারণ সেটা গোটা পৃথিবীতে খুবই ফেমাস ছিল। কিন্তু এখানে তার মুখে আমরা বেশি খুশি দেখছিলাম না, সে হয়তো কোনো গভীর চিন্তায় ব্যস্ত ছিল। কিন্তু তখনই তার স্ত্রী ক্লেয়ার তাকে বোঝায় সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, তুমি এইভাবে চিন্তা করো না। এরপরে তারা সবাই ল্যান্ড করে, কিন্তু তাদের সবাইকে এয়ারপোর্টের বাইরে যেতে মানা করে দেওয়া হয়, কারণ সেখানে কিছু মানুষ 7 থেকে 8 জন মেয়েকে ধরে নিয়ে যাচ্ছিল। তারা সবাই এই ঘটনা দেখে অবাক ছিল যে এমনটা কেন করা হচ্ছে। তখনই তাদের সঙ্গী মির্চ নামের একজন লোক তাদেরকে জানায় এরা আসলে শিকারী হয় আর চুরি করে রাইনোর শিং বিক্রি করে। তবে মেয়ে হওয়ার কারণে এদেরকে কেউ ধরতো না, কিন্তু আজকে এরা নিজের সীমাকে পার করে দিয়েছে। তাই আজকে যদি এদের মধ্যে কেউ পালানোর চেষ্টা করে তাহলে সবাইকে মেরে ফেলা হবে। এখন এই কথাগুলোকে শুনে জ্যাক অবাক হয়ে যায়, কিন্তু ততক্ষণ তাদের গাড়ি চলে আসে আর সে হোটেলে চলে যায়। রাস্তায় তারা কিছু পশু পাখিকে দেখতে পায়, আর যতদূর চোখ যাচ্ছিল শুধু মরুভূমি আর গাছপালা, তাছাড়া কিছুই ছিল না। এরপরে হোটেলে পৌঁছলে তাদেরকে খুবই সুন্দরভাবে স্বাগত করা হয়, যার পরে তারা নিজের রুমে রেস্ট নেওয়ার জন্য চলে যায়, কারণ পরের দিন তাদের জঙ্গল সাফারির জন্য বের হতে হতো। কিন্তু রাতে ঘুমোতে যাবার আগে যখন ক্লেয়ার জ্যাকের মোবাইলকে দেখে, তখন সেখানে জ্যাকের বসের একটা মেসেজ আসে, যেখানে লেখা ছিল তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এখন এটা দেখে ক্লেয়ার ঘাবড়ে যায় যে এখন সমস্ত কিছু কিভাবে ম্যানেজ হবে, কারণ তাদের সমস্ত সেভিংস শেষ হয়ে এসেছিল। কিন্তু জ্যাক তাকে বোঝায় এখান থেকে যাবার পরে আমি অন্য কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করব, আর হয়তো হতে পারে এটা কোনো প্রোটোকল হয়, আমি সমস্ত কিছু ঠিক করে দেব, তুমি চিন্তা করো না। আর এখন এই সময়টা আমাদের শুধু এনজয় করার, কারণ এই সময়টা আমাদের চিরকাল মনে রাখতে হবে। এখানে আমরা আরও একটা কথা জানতে পারি, ক্লিয়ারের ডায়াবেটিস আছে, এই জন্য সে প্রতিদিন ঘুমোবার আগে ইনসুলিন নেয়। এর পরের দিন সকাল হয়, সবাই এক্সাইটেড ছিল কারণ আজকে তাদের সাফারির জন্য যাবার ছিল। কিন্তু বাইরে যেতেই তাদের ম্যানেজার তাদেরকে আটকে দেয় আর জানায়, স্যার আপনারা সাফারির প্ল্যান বুক করেননি, এই জন্য আপনারা সেখানে যেতে পারবেন না। এখন এটা শুনতেই জ্যাক বলে এমনটা কিভাবে হতে পারে। তখনই জ্যাকের মনে পড়ে সে একটা প্ল্যান রিজেক্ট করেছিল যেটা কিছু দামি ছিল। এরপরে ম্যানেজার জানায় সাফারির জন্য তাদেরকে এক্সট্রা পে করতে হবে। তাই জ্যাক একটা কম দামের সাফারি বুক করে, যেটাতে তাদেরকে নিজেকেই গাড়ি চালাতে হবে, আর না তো তারা কোনো গার্ড পাবে আর না গাইড। আর কিছুটা টাকারই ব্যাপার ছিল, জ্যাক যদি একটু দামি সাফারি নিত তাহলে হয়তো সে ভবিষ্যতে হওয়া বিপদগুলোর থেকে আগে থেকেই বাঁচতে পারত, কিন্তু সে এমনটা করল না। এরপরে তারা তাদের সমস্ত জিনিসপত্র গাড়ির মধ্যে প্যাক করে নেয় আর বেরিয়ে পড়ে সাফারির উদ্দেশ্যে। তারা এতটা জোরে গাড়ি চালায় যে সেঞ্চুরিতে ঢোকার আগেই রেজিস্ট্রি করা তারা ভুলে যায়। এখানে জ্যাক নিজেই গাড়ি চালাচ্ছিল, তবে কিছুক্ষণ পরে তার ছেলে নিয়ন গাড়িটিকে নিয়ে নেয়। যদিও নিয়ন সঠিকভাবে গাড়ি চালাতে পারতো না, কিন্তু এই এরিয়াটা এত বড় আর ফাঁকা ছিল যে কারোরই কোনো ভয় ছিল না। এখানে আমরা দেখতে পারি তারা রাইনো দেখার জন্য এতটাই এক্সাইটেড ছিল যে তারা কোনো রকমের বোর্ড না দেখেই সামনে এগিয়ে যাচ্ছিল। এই জন্য তারা গাড়িকে অফ রোড রাস্তায় ঢুকিয়ে দেয়, যেখানে মানা করা ছিল যে ওখানে কোনো রকমের গাড়িকে গার্ড ছাড়া ভেতরে ঢোকা বারণ। কিন্তু তারা বোর্ডটিকে না দেখেই ভেতরে ঢুকে যায়। তারা ভাবছিল এরা খুবই তাড়াতাড়ি কোনো না কোনো ওয়াইল্ড অ্যানিমালকে দেখতে পেয়ে যাবে। এরপরে আরও কিছুটা ভেতরে যাওয়ার পরে তারা একটা রাইনোকে দেখতে পেয়ে যায়। এই জন্য তারা সবাই ওই রাইনোর ছবি তুলতে থাকে। সেই সময় ওই রাইনোর বাচ্চা তাদের পেছনে চলে আসে, তাই তারা ওই রাইনোর বাচ্চারও ছবি তোলে। ওই বাচ্চা রাইনো তাদের গাড়ির খুবই কাছে চলে এসেছিল, তাই মা রাইনো ভাবে হয়তো এরা তার বাচ্চাকে নিয়ে যেতে এসেছে, যার পরে আর হবার কি ছিল। সেই রাইনো তাদের ওপরে খেপে যায় আর সামনে থেকে এসে তাদের গাড়িতে ধাক্কা মারে। এর ফলে তাদের গাড়ির ফিউল পাম্প ফেটে যায়। তবে এখনও সেই রাইনো শান্ত হয়নি, এই জন্য সে সাইড থেকে এসে আবারও একবার ওই গাড়িকে ধাক্কা মারে, যার ফলে সেই রাইনোর শিং জ্যাকের পায়ে ঢুকে যায়। এর ফলে তারা খুবই খারাপভাবে আহত হয়ে গিয়েছিল, আর ওই রাইনো তাদের গাড়িকেও পাল্টে দিয়েছিল। তাই তারা যেমন তেমন করে গাড়ি থেকে বেরিয়ে আসে, যেখানে ক্লেয়ার জ্যাকের পায়ে ব্যান্ডেজ করে দেয়, কারণ সেখান থেকে রক্ত খুবই দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু এখন তারা কি করবে, তাদেরকে যে করেই হোক না কেন এখান থেকে বেরোতেই হবে। এরপরে জ্যাক বলে আমাদেরকে যে করেই হোক রাত হবার আগে রোড পর্যন্ত পৌঁছতে হবে। আর এছাড়াও এখানে আসার সময় আমরা রেজিস্ট্রি করিনি, তাই কেউ জানেও না আমরা এখানে আটকে আছি। এরপরে জ্যাক সেখান থেকে যেতে নেয়, কিন্তু তখনই নিয়ন বলে আমরা রোড থেকে অনেক দূরে আছি, কারণ আমরা অফ রোড রাস্তা দিয়ে এসেছিলাম, যেখানে কেউ গার্ড ছাড়া প্রবেশ করতে পারে না।
তাই আমরা যদি হেঁটে রোড পর্যন্ত যাওয়ার চেষ্টা করি তাহলে ততক্ষণে কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল নিশ্চয়ই আমাদের ওপরে হামলা করবে। এই জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। সেই সময় হঠাৎ করেই ক্লেয়ার বমি করতে থাকে। আসলে কাল রাত থেকে তার শরীরটা ভালো ছিল না, তাই জ্যাক সঙ্গে সঙ্গে গাড়ি থেকে তার ওষুধটিকে বের করে। এখানে ক্লেয়ারের শরীর খারাপের জন্য তাদের বিপদ আরও বেড়ে গেল। ক্লেয়ার তার সঙ্গে যতগুলো ইনসুলিন নিয়ে এসেছিল সবগুলোই ভেঙে গিয়েছিল, আর তাই ক্লেয়ার যদি 8 ঘন্টার মধ্যে কোনো ইনসুলিনের ডোজ না নেয় তাহলে সে কোমায় চলে যেতে পারে। সেই সময় তারা জানতে পারে তারা নিজেদের জন্য যতগুলো জলের বোতল নিয়ে এসেছিল সবগুলো ভেঙে গিয়েছে। আসলে কাচের বোতলে জল নিয়ে আসার প্ল্যানটা জুলির ছিল। সে প্লাস্টিকের জিনিসকে ব্যবহার করে পরিবেশকে নষ্ট করতে চাইছিল না, আর হয়তো এটাই তাদের মৃত্যুর কারণ হবে। এখন সবাই এই সব বিষয় নিয়ে কথা বলতে থাকে। তখনই বিলি, যে জুলির বয়ফ্রেন্ড হয়, সে দেখে একটা হায়না তাদের দিকে এগিয়ে আসছে, তাই সে তাকে পাথর মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। তবে কিছুক্ষণের মধ্যেই সেই হায়না তার আরও সাথীদেরকে নিয়ে চলে আসে। যার পরে আর হবার কি ছিল, তারা তো ওই হায়নাদের সাথে লড়াই করতে পারতো না। তাই তারা সবাই ওই গাড়ির ভেতরে গিয়ে বসে পড়ে আর সেখানে অনেক ঘন্টা ধরে অপেক্ষা করে ওই হায়নাগুলোর চলে যাওয়া। কিন্তু নিয়ন এখানে বিরক্ত হয়ে পড়েছিল। সে বলে, আমাদেরকে কিছু না কিছু করতেই হবে, নয়তো আমরা এখানেই আটকে মারা পড়ব। তখনই জুলি তাদেরকে একটা বুদ্ধি দেয়, কেননা সে আর বিলি একটা উঁচু পাহাড়ে যাক আর সেখান থেকে নেটওয়ার্ক পেয়ে গেলে কারোর কাছ থেকে সাহায্য নিক। কিন্তু জ্যাকের এই বুদ্ধিটা ভালো লাগে না, কারণ সে খুবই দুর্বল। তাই নিয়ন বলে, ঠিক আছে, কেননা আমি আর বিলি সেখানে যাই, যেটাতে জ্যাক এক কথায় রাজি হয়ে যায়। যার পরে তারা দুইজন ধীরে ধীরে ওই পাহাড়ের দিকে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে পেছনে বিলি চিহ্ন দিতে দিতে সামনে এগিয়ে যাচ্ছিল, যাতে পেছনে ফেরার সময় তার রাস্তা চিনতে ভুল না হয়। এরপরে তারা দুইজন অনেকক্ষণ ধরে চলার পরে একটা উঁচু পাহাড়ে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছে কোনো লাভ হয় না, কারণ ওখানেও কোনো রকমের নেটওয়ার্ক ছিল না। ওই সময় নিয়ন তাদের অনেকটাই দূরে একটা ক্যাম্পকে দেখতে পায়। তাই সে এই কথাটা বলার জন্য যখনই পেছনে ঘোরে, লিওন দেখে বিলির ওপরে একটা লেপার্ড হামলা করে দিয়েছে। এখন এই ঘটনা দেখে নিয়ন বিলির সাহায্য না করে সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যেতে থাকে। তবে কিছু দূর যাওয়ার পরে নিয়ন বুঝতে পারে সে অনেক বড় একটা ভুল করে বসেছে। তাই নিয়ন বিলির সাহায্য করার জন্য আবারও সেখানে ফেরত যায়। তবে ওখানে শুধু বিলির রক্তই বেঁচে ছিল। তাকে তো লেপার্ড নিজের সঙ্গে নিয়ে গেছে অন্য কোনো নতুন অ্যাডভেঞ্চারে। এখানে নিয়নের জন্য এই সমস্ত কিছু অনেকটা ভয়ানক ছিল, কারণ সে এখনো পর্যন্ত এই সমস্ত কিছু দেখেনি। তবে এটা তো কেবল শুরু ছিল। এই যাত্রায় এমন অনেক ঘটনা দেখবে আর এক্সপিরিয়েন্স করবে যেটা সে কখনো নয়তো দেখেছে না তো ভেবেছে। সে যাই হোক, এরপরে সে আবারও তার পরিবারের কাছে ফিরে যায় আর বিলির ব্যাপারে সমস্ত কথা খুলে বলে। সে এতটাই ভয় পেয়েছিল যে তাকে দেখে তার পরিবারের সদস্যরা আরও বেশি ভয় পেয়ে যায়। কিন্তু এখানে জুলি বিলির খবর শুনে গাড়ি থেকে বেরিয়ে দৌড়তে থাকে। সে ভাবছিল হয়তো বিলি এখনো জীবিত আছে। তবে তার পেছনে পেছনে জ্যাকও বাইরে বেরিয়ে আসে আর তাকে বোঝায়, চলো এখান থেকে ফেরত চলো, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে বিলির বলিদান ব্যর্থ হয়ে যাবে। যার পরে জুলি জ্যাককে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কারণ সে বুঝতে পেরে গিয়েছিল খারাপ সময় শুরু হয়ে গেছে। এরপরে ওখান থেকে আসার সময় তারা রাস্তায় একটা হায়নার গ্রুপকে দেখতে পায়। তবে যেমন তেমন করে সেই হায়নার গ্রুপ থেকে তারা পালিয়ে গাড়ি পর্যন্ত চলে আসে। যার পরে তারা সবাই ভাবতে থাকে এখান থেকে কি করে বেরোনো যেতে পারে। তবে এই ঘটনার পরে তারা তো এটা বুঝতে পেরে গিয়েছিল এখান থেকে তাদেরকে যেখানেই যেতে হবে একসাথেই যেতে হবে, আর কেউ যদি একাই যাওয়ার চেষ্টা করে তাহলে সে আর বেঁচে ফিরবে না। অন্যদিকে আমরা বিলিকে দেখতে পাই, যাকে ওই লেপার্ড একটা গাছের মধ্যে নিয়ে গিয়ে রেখে দেয়, কারণ ওই লেপার্ডের এখন ঘুম পাচ্ছিল আর ঘুম থেকে উঠে সে বিলিকে আরাম করে খেত। অন্যদিকে নিয়ন সবাইকে বলে সে যখন ওই পাহাড়ে গিয়েছিল তখন দূরে একটা ক্যাম্পকে দেখতে পেয়েছিল। হয়তো সেখানে কোনো গার্ড থাকে অথবা ট্যুরিস্ট, তাই আমাদের সেখানে যাওয়া উচিত কারো কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য। আর এছাড়াও আমরা যতক্ষণ এই গাড়িতে থাকবো আমাদের বিপদ ততই বাড়বে। এখন এই কথা সবাই মেনে নেয় আর ওই গাড়িকে ছেড়ে বাইরে বেরিয়ে আসে আর নিয়নের বলা রাস্তায় এগিয়ে যেতে থাকে। অন্যদিকে আমরা আরও একটা অবাক করা ঘটনা দেখতে পাই। ওই গাছের মধ্যে বিলি এখনও জীবিত ছিল, তাই সে তার চোখ খোলে আর ওই গাছ থেকে নিচে নামার চেষ্টা করে। তবে যখন সে সাইডে দেখে সে দেখতে পায় তার পাশে একটা লেপার্ড ঘুমোচ্ছিল। এই জন্য সে কিছুক্ষণ অপেক্ষা করে আর তারপরে আবারও সেখান থেকে নিচে নামার চেষ্টা করে। তবে এইবারে ওই লেপার্ডের ঘুম ভেঙে যায় আর সে বিলির ওপরে হামলা করে দেয়।
যার কারণে সে নিচে পড়ে যায় আর তার সঙ্গে ওই লেপারও নিচে পড়ে যায় আর ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, যেটা বিলির জন্য খুবই ভালো একটা খবর ছিল। যার পরে সে সাহস দেখিয়ে আবারও ওই গাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। বিলি ওই গাড়ি পর্যন্ত যাবার রাস্তা ভালো করেই জানতো, কারণ সে সেখান থেকে আসার সময় চিহ্ন দিয়ে রেখেছিল। এরপরে বিলি যখন সেই গাড়ির কাছে পৌঁছায় তখন সেখানে কেউ ছিল না, সবাই সেখান থেকে চলে গিয়েছিল, যেমনটা তোমরা জানো। এরকম অবস্থায় বিলি যদি আরও কিছুটা এগিয়ে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত, কারণ তার গোটা শরীরে অনেক আঘাত ছিল। তাই বিলি সেখানেই গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে বাকি সবাই সামনে এগিয়ে যাচ্ছিল। তখনই কিছু দূর এগিয়ে যাওয়ার পরে তারা একটা মরে থাকা রাইনোকে দেখতে পায়, আর এটা সেই রাইনোই ছিল যার কারণে তারা আজকে এখানে আটকে আছে। আর শিকারীরা সেই রাইনোকে মেরে তার শিংকে চুরি করে নিয়েছিল। তাই হয়তো এখন তোমরা বুঝতে পেরে গেছো ওই রাইনো তাদের গাড়ির ওপরে কেন হামলা করেছিল। সেই সময় ক্লেয়ার তার পাশে ওই রাইনোর বাচ্চাকে দাঁড়িয়ে থাকতে দেখে, যাকে দেখে ক্লেয়ারের দয়া হয়। তাই সে জ্যাককে বলে আমাদের এই বাচ্চা রাইনোর সাহায্য করা উচিত। তবে জ্যাক বলে প্রথমে আমাদের নিজেদের সাহায্য করা উচিত, আমরা যদি সেই ক্যাম্প পর্যন্ত পৌঁছে যাই তাহলে তাদেরকে নিশ্চয়ই এই ব্যাপারে জানাবো। এখন এই কথায় ক্লেয়ার রাজি হয়ে যায়। তবে ইনসুলিন না নেওয়ার কারণে ক্লেয়ারের শরীর এখন আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা বিলিকে দেখতে পাই, যার কাছে একটা গাড়ি এসে দাঁড়ায় আর তার এরকম অবস্থা দেখে ভয় পেয়ে যায়, যার পরে তাকে গাড়িতে বসিয়ে ক্যাম্প পর্যন্ত নিয়ে যায়। এখানে বিলি তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত কথা তাদেরকে খুলে বলে, যেটা শুনে কারোরই বিশ্বাস হচ্ছিল না যে সে বেঁচে কিভাবে গেল। এখানে সে আরও বলে তার সঙ্গে আরও 4 জন এসেছিল যারা হয়তো সামনে এগিয়ে গেছে, তাই তারা সঙ্গে সঙ্গে আরও কিছু টিমকে তাদেরকে খোঁজার জন্য জঙ্গলের দিকে পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা ওই 3 জনকে দেখতে পাই যারা এখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। যার কিছুক্ষণ পরে তারা একটা নদীকে দেখতে পায়, যার পাশে তারা কিছুক্ষণ আরাম করে। সেখানে নিয়ন আর জুলি সেই ম্যাপকে দেখে ধারণা করে তারা এখন ওই ক্যাম্প থেকে কতটা দূরে। সেখানেই জ্যাকের ক্লেয়ারের জন্য চিন্তা হচ্ছিল যে সেখানে পৌঁছানোর আগেই ক্লেয়ারের জন্য কোনো খারাপ কিছু না হয়ে যায়। তখনই সেখানে কিছু হায়না চলে আসে যারা তাদেরকে দেখে ফেলে। তাই জ্যাক সবাইকে একসঙ্গে আসতে বলে আর নিজে বাবা হওয়ার কর্তব্যকে পালন করে। এই জন্য জ্যাক নিজে হায়নাদের দলের সঙ্গে ফাইট করার সিদ্ধান্ত নেয়, আর তারপরে বাকি সদস্যরা। এই সময় তারা গুলি চলার আওয়াজকে শুনতে পায় আর সমস্ত হায়না সেখান থেকে পালিয়ে যায়। ওই সময় তারা দেখে তাদের সাহায্যের জন্য কিছু মানুষ সেখানে চলে এসেছে যাদের হাতে বন্দুক ছিল। আর সেই লোকগুলোর লিডার অন্য কেউ না, মির্চ ছিল, যাকে আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। তারা এদেরকে দেখে ফেলে আর সমস্ত হায়নাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়, যার পরে এদের সবাইকে ক্যাম্পে নিয়ে আসা হয়, যেখানে ক্লেয়ার অজ্ঞান হয়ে যায়। তাই জ্যাক বলে আমাদেরকে ক্লেয়ারকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে, নয়তো সে মারা যাবে। তখনই মির্চ বলে এখান থেকে হসপিটাল প্রায় 2 কিলোমিটার দূরে, আর তত দূর যেতে আমাদের মিনিমাম 2 ঘন্টার মতন সময় লাগবে। সেই সময় জুলি ওই ক্যাম্পটাকে এক্সপ্লোর করতে থাকে। তখনই সে ওখানে হাতির দাঁত আর একটা রাইনোর শিংকে দেখতে পায়, যেগুলোকে দেখে জুলি বুঝতে পেরে যায় এরাই আসলে শিকারী হয়, আর ওই রাইনোটিকে এরাই মেরেছিল। তখনই সেখানে মির্চ চলে আসে, আর সেও বুঝতে পেরে যায় এখন তার পর্দা ফাঁস হয়ে গেছে। তাই এখন যদি সে তাদেরকে যেতে দেয় তাহলে সে নিশ্চয়ই ফেঁসে যাবে। এই জন্য সে সবাইকে একটা দড়ি দিয়ে বেঁধে দেয়, যার পরে সে জ্যাকের সামনে একটা শিং নিয়ে এসে বলে তোমরা শহরের লোকেরা গোটা মাসে যা কামাই করো সেটা আমরা 1 দিনে কামাই করে ফেলি। তবে জ্যাক বলে সে তাদের এই ব্যাপারে কাউকে কিছুই বলবে না। তাই সে যেন তাদেরকে এখান থেকে যেতে দেয় আর ক্লেয়ারের সাহায্য করে, তারপরে সে তার মুখটা তাকে দেখাবেই না। কিন্তু মির্চ কোনো রকমের রিস্ক নিতে চাইছিল না, এই জন্য সে জ্যাকের পায়ে লেগে থাকা আঘাতকে আরও বেশি করে দেয়, যাতে সেখান থেকে আরও বেশি রক্ত বের হয় আর হায়নারা এসে তাদেরকে খেয়ে ফেলে, আর কেউ যেন এই প্রমাণ না পায়। এরপরে মির্চ নিজেদের লোকের সঙ্গে গিয়ে ওই শিংগুলো ডিল করতে থাকে। তখনই জুলি আর নিয়ন বলে আমি তোমাদের হাতে দড়ি খুলে দেব, যার পরে তুমি ওই গাড়িতে করে তোমার মাকে নিয়ে এখান থেকে চলে যাবে। কিন্তু সবার প্রথমে আগে আমি এখান থেকে দৌড়ে পালাবো, যাতে সবার ধ্যানকে নিজের দিকে করতে পারি। কিন্তু জ্যাকের এই প্রস্তাবে কেউ রাজি হয় না। তাই জ্যাক বলে এটাই আমাদের কাছে একমাত্র রাস্তা এখান থেকে বেঁচে ফেরার, নয়তো আমরা সকলেই মারা যাব। তাই সবাই রাজি হয়ে যায়, যার পরে জ্যাক প্ল্যান মতো তাদের হাতে দড়িকে খুলে দেয় আর সেখান থেকে দৌড়ে পালাতে থাকে।
এখন জ্যাককে সেখান থেকে পালিয়ে যেতে দেখে মির্চ তার সমস্ত লোকেদেরকে নিয়ে জ্যাককে খুঁজতে যায়। আর এরই সুযোগ উঠিয়ে তারা তিনজন একটা জিপে বসে পড়ে। এখানে যেহেতু ক্লেয়ার অজ্ঞান ছিল, তাই নিয়ন তার মাকে কোলে উঠিয়ে সেই গাড়িতে নিয়ে বসিয়ে দেয়। যার পরে জুলি সেই গাড়িকে স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু সেই গাড়ি স্টার্ট হওয়ার কোনো রকমের নাম নিচ্ছিল না। অন্যদিকে মির্চ অনেক কটা গুলি চালায় জ্যাককে লক্ষ্য করে, যার মধ্যে থেকে একটা গুলি জ্যাকের হাতে গিয়ে লাগে, যার কারণে সে ব্যালেন্স হারিয়ে একটা বড় পাথর থেকে নিচে পড়ে যায়। যার পরে মির্চ কাছে এসে আরও একটা গুলি চালায়, যেটা সোজা গিয়ে জ্যাকের বুকে লাগে, আর ঘটনাস্থলেই জ্যাক মারা যায়। এইদিকে নিয়ন গুলি চলার আওয়াজ শুনতে পায়, এই জন্য সে উপরওয়ালার কাছ থেকে প্রার্থনা করে যেমন করেই হোক সে যেন তার বাবাকে বাঁচিয়ে দেয়। সেই সময় তাদের জিপও স্টার্ট হয়ে যায়, যেটা নিয়ে তারা সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু মির্চ তাদেরকে দেখে ফেলে আর নিজের লোককে সঙ্গে নিয়ে তাদের পেছনে পড়ে যায়। এরপরে দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে চোর পুলিশের খেলা হয়, তবে অন্ধকার হওয়ার কারণে মির্চের গাড়ি একটা গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়, যার ফলে সে খুব খারাপভাবে আহত হয়ে যায়। এখন গাড়ির মধ্যে যেহেতু মির্চ একাই ছিল, তাই তার সাহায্য করার জন্য কেউ আসে না। অন্যদিকে তার রক্তের গন্ধে এখন সেখানে অনেকগুলো হায়না চলে এসেছিল, আর তারা সবাই মিলে মির্চকে ছিঁড়ে খেতে থাকে। মানে কার্মা ইজ ব্যাক। যেমন সে নিজের লাভ দেখে ওয়াইল্ড অ্যানিম্যালদেরকে মারত, এখন তারাও নিজের খিদের জন্য মির্চকে মেরে ফেললো। অন্যদিকে ওই তিনজন এখনও পালিয়ে যাচ্ছিল, কিন্তু শেষমেশে তারা ওই শিকারীদের হাতে ধরা পড়ে যায়, কারণ তাদের গাড়িও একটা জায়গায় গিয়ে ধাক্কা খেয়ে গিয়েছিল। যার পরে আর হওয়ার কি ছিল, ওই শিকারীরা তাদেরকে মারার জন্য এদের দিকে এগিয়ে আসে। তবে সেই সময় সেখানে ওয়াইল্ড লাইফ গার্ড চলে আসে, আর সেখানে যতগুলো শিকারী ছিল তাদেরকে এক এক করে সবাইকে মেরে ফেলে। তাদের সঙ্গে ওখানে বিলিও ছিল, যাকে জীবিত দেখে জুলি অনেক খুশি হয়। যার কিছুক্ষণ পরে তারা জানতে পারে জ্যাক আর বেঁচে নেই, সে তার পরিবারকে বাঁচানোর জন্য নিজের জীবনকে বলিদান দিয়ে দিয়েছে। এর কিছুদিন পরে তারা ওই রাইনোর কাছে যায়, যার মাকে ওই শিকারীরা মেরে ফেলেছিল। তার বাইরে একটা বোর্ড লাগানো ছিল, যেখানে লেখা ছিল জ্যাক হেলিসের কথা মনে করে। এরপরে আমাদেরকে বলা হয় 2015 থেকে 2019 পর্যন্ত প্রায় 2000 রাইনোকে তার শিংয়ের জন্য মেরে ফেলা হয়েছে, আর প্রতি বছর প্রায় 20,000 হাতিকে তার দাঁতের জন্য মেরে ফেলা হয়। আর এই কারবারটা প্রায় $24 বিলিয়ন। মানে বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো কতগুলো টাকা এর সঙ্গে যুক্ত আছে। আর এছাড়াও তোমরা হয়তো এই গল্প থেকে বুঝতে পেরে গিয়েছো মানুষ টাকা কামানোর জন্য কতটা নিচে নামতে পারে। তো তোমাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাও। আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।